আসসালামু আলাইকুম। আহ, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন, সবার পরিবারের সবাই সুস্থ আছে। যে গরম পড়ছে বা যে তাপমাত্রা এখন বাইরে আসলে আহ, অসুস্থ হয়ে যাচ্ছেন সবাই। তো দয়া করে সবাই সুস্থ থাকুন। তো আসলে আজকের ভিডিওর বিষয়টা হলো তিস্তা ব্যারেজ নিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে আমরা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করব আজকে অনেক বছর ধরে ইন্ডিয়া আমাদের উপরে একটা মূলা ঝুলিয়ে রাখছে তিস্তা চুক্তি নিয়ে। যদিও তারা সেই তিস্তা চুক্তি করতেছে না, তারা অ্যাপ্রুভ করতেছে না। তো রিসেন্টলি যেটা জিনিসটা দেখতে পাচ্ছি যে এই তিস্তা প্রকল্প নিয়ে অলরেডি আরও একটা চায়নার সাথে এখনো আরেকটা দেশ যুক্ত হয়েছে, সেটা হলো যে আমেরিকা। তো সেটা হয়তো বা জানেন, আমার এর আগের একটা ভিডিওতে মিস্টার লু বাংলাদেশের সম্প্রতি তিস্তা ব্যারেজে চায়নার মানে যে আহ, বিনিয়োগ সেটা না নেওয়ার জন্য বা সেটাতে আগ্রহ প্রকাশ না করার জন্য একটা প্রেশার দিয়ে গেছে, এবং বাংলাদেশ যেন সেই বিনিয়োগ না নেয় তার জন্য সে যাওয়ার পরপরই আমাদের সাবেক সেনাপ্রধান ওনাকে একটা স্যাংশন দিয়ে মানে একটা হুমকি দিয়ে দিচ্ছে যে তুমি যদি নাও তাহলে এরকম আরও হবে, এই টাইপের কিছু একটা কূটনৈতিক ভাষা আর কি। তো আমেরিকা বলতেছে যে তুমি চায়নার কাছ থেকে বিনিয়োগ নিও না, ইন্ডিয়াকে বলতেছে তুমি বিনিয়োগ করো। আমাদের রিসেন্ট মানে এটা নিয়ে অনেক একটা জল ঘোলা হচ্ছে আর কি। অনেক দিন ধরেই হচ্ছে, রিসেন্ট একটু বেশি আকারে হচ্ছে। তো আসলে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পটা কি আসলে? তিস্তা যেই প্রকল্প, মহাপ্রকল্প বলা হচ্ছে, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, যেটা কিনা হলো যে ইন্ডিয়ার মাথা ব্যথা। ইন্ডিয়া কখনো চাইবে না যে আমার দেশে একটা কি বলবো যে অর্থনীতি একটু বৃদ্ধি পাক বা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হোক। তার চেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়া চাচ্ছে না যে চায়না এখানে ঢুকে তার নিরাপত্তায় হুমকি সৃষ্টি করুক। আর চায়না চাচ্ছে যে তার হিউজ টাকা আছে, সে চাচ্ছে যে তার ব্যবসা, সেই সাথে হলো যে ইন্ডিয়াকে একটা চাপে রাখার জন্য সে যখন এই জায়গায় ইনভেস্ট করবে এবং এখানে যখন তার প্রজেক্টগুলো চালু করবে, এখানে অবশ্যই তার টেকনোলজি, তার প্রযুক্তি এখানে ইমপ্লিমেন্ট হবে, সে এখানে বসে ইন্ডিয়ার বিভিন্ন ইস্যুগুলোতে নজরদারি চালাতে পারবে। যেটা কিনা ইন্ডিয়া চাচ্ছে না যে মানে যার জন্য আসলে ইন্ডিয়া এখানে রিসেন্ট তাদের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী, মেবি পররাষ্ট্র সচিব, উনি দুদিনের সফর বাংলাদেশে এসে ঘুরে গেছেন। সে বলে গেছেন যে মানে বাংলাদেশ চাইলে ইন্ডিয়া এই $5 বিলিয়ন ইনভেস্ট করতে মানে রাজি আছে। কিন্তু মজার কাহিনী কি জানেন, তারা $5 বিলিয়ন বিনিয়োগ করবে, যেটা কিনা বাংলাদেশে একটা দুধের বাচ্চাও বিশ্বাস করে তারা এই $5 বিলিয়ন জীবনে ইনভেস্ট করতে পারবে না। বরঞ্চ এটা দিয়ে তারা হলো এই প্রজেক্টটাকে দীর্ঘস্থায়িত করবে এবং আটকায় দিবে। তার অনেক উদাহরণ আছে, সেই দিকে আমরা না যাই। তো ইন্ডিয়া কিন্তু এই $5 বিলিয়ন বা আমাদের এই প্রকল্পতে ইনভেস্ট করার কোনো দরকার ছিল না। ইন্ডিয়া যদি তিস্তা চুক্তিটা কমপ্লিট করতো তাহলে আমাদের এই বিনিয়োগ নেওয়ারও কোনো দরকার ছিল না। তাহলে আমাদের পানি আসতো, আমরা এখানে নর্মালি আমরা বিভিন্ন ধরনের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তারা পানি না দেওয়ার কারণে আমাদের নদ নদী খাল বিল শুকিয়ে যাচ্ছে। সেটা থেকে বাঁচার জন্য মূলত আসলে এই তিস্তা মহা প্রকল্পটা বাংলাদেশের নেওয়া, প্রায় 8,000 মানে সরি $5 বিলিয়ন এই প্রজেক্টটা হাতে নেওয়া। আর তারা যদি আমাদেরকে সেই পানি দিত তাহলে আমাদের আসলে এই প্রজেক্ট হাতে নেওয়ার কোনো দরকার ছিল না। তো চায়না যেহেতু আমাদের এখানে ইনভেস্ট করতে চাচ্ছে, চায়নার যদিও আমাদের বাংলাদেশে হিউজ একটা বিনিয়োগের আছে, এখন পর্যন্ত বলা হয় যে $7 বিলিয়ন+ চায়নার বিনিয়োগ আমাদের দেশে আছে, এবং আরও অ্যানাদার যদি হিসাব করি প্রায় সেটা প্রায় $25 বিলিয়ন কাছাকাছি আমাদের পরোক্ষ এবং সব দিক দিয়ে মিলে তাদের একটা ইনভেস্টমেন্ট আছে। তো চায়না স্বভাবতই আরও মানে বিনিয়োগ করতে চাচ্ছে। এখন ইন্ডিয়া এখানে বাগড়া দেওয়ার মূলত উদ্দেশ্যটা তার মানে স্বার্থে আঘাত লাগতেছে। সে চাচ্ছে না বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশ আগায় যাক। আর যেহেতু বাংলাদেশ আগায় যাবেই এনিহাও, সেটা ইন্ডিয়া বললেও যাবে, না বললেও যাবে এবং বা যাচ্ছে।
তো ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক এখন যে অবস্থা হয়েছে সেটা একটা নির্দিষ্ট দলের সাথে এখন সম্পর্কটা আটকায় গেছে। আর সেই দলটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তারাও খুব মজা নিচ্ছে এই তিন মহারথীরকে নাকে দড়ি দিয়ে, আমি তিন বলতেছি ইন্ডিয়া, আমেরিকা এবং চায়নাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, এবং প্রতিবারই নির্বাচনের সময় তারা একটা ফায়দা নিয়ে তারা নির্বাচিত হয়ে আসতেছে। তো আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা মোটামুটি গত 15 বছরের মধ্যে একবারে বলতে নাই, কারণ আমাদের এখনকার জেনারেশন, আমরা যারাও নির্বাচন বা ভোট জিনিসটা আমরা বুঝি বা আমরা দিচ্ছি আমরা জানি, কিন্তু গত 15-20 বছর ধরে বাংলাদেশের যে জেনারেশন তৈরি হয়েছে তারা ভোট নিয়ে আসলে মশকরা করতে বেশি পছন্দ করে আমি মনে করি। কারণ লাস্ট নির্বাচনে আমি নিজেই ভোট দিতে পারি নাই, এর আগের নির্বাচনে জোর করে ভোট দিতে হয়েছে। কেন ভোট দিতে দিবেন না? তার 14-র যে নির্বাচনটা, সেই নির্বাচনে তো আমার ভোট আরেকজন দিয়ে দিছে। তো নির্বাচন যে ব্যবস্থাটা সেটা টোটালি বাংলাদেশে এখন আসলে হাস্যরসের একটা ব্যাপার। তো এটাকেই পুঁজি করে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন যারা এখন ক্ষমতায় আছে, তারা মোটামুটি এই তিন মোড়লকে আসলে এদিক ওদিক করে তাদেরকে বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রেখে বা তাদের সমর্থন নিয়ে তারা এখন ক্ষমতায় আছে। আমাদের বাংলাদেশের মানে একদম দুধের বাচ্চা সেটা জানে। আর আমরাও মোটামুটি প্রশাসনের বিরুদ্ধে খুব বেশি কিছু বলতে পারি না, কারণ আমরা সাধারণ জনগণ, আসলে বলারও কিছু নাই। তো সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়া বাম হাত ঢুকাক এই প্রকল্পে, চায়না ডান হাত ঢুকাক, আমেরিকা দুই হাত ঢুকাক, তাতে আসলে কারো কোনো সমস্যা না হইলেও, কারো কোনো এটা লাভবান না হইলেও, এখানে লাভবানটা হচ্ছে আমাদের দেশের সরকারি দল। তো তারা এই ইস্যুটাকে পুঁজি করেই প্রতিবার ক্ষমতায় আসবে বা আসতেছে। আরও অনেক ইস্যু আছে, আমি মনে করি যে এটা একটা ইস্যু। তো তিস্তা প্রকল্পটা হলে আসলে আমাদের আরও লাভ আছে, জনগণেরও লাভ আছে। কারণ হলো এখানে হিউজ একটা কর্মসংস্থান এটা হবে, এটা আমি প্রথমেই বলছি। তো সেই কর্মসংস্থানটা আসলে কিভাবে হবে, তো এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা এপিসোড করার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা হচ্ছে একটা বিশাল মানে রাজনীতি হচ্ছে, চায়না কেন এখানে ইনভেস্ট করতে চাচ্ছে, ইন্ডিয়া কেন ইনভেস্ট করতে দিচ্ছে না। তো আমাদের তিস্তা প্রকল্পটা যেখানে হবে, আমরা যদি আমাদের ম্যাপটা দেখি, তো আমাদের ম্যাপের একবারে উপর দিকটা যদি মাত্র 13 কিলোমিটার যদি চায়না কোনোভাবে আটকায় দিতে পারে, ইন্ডিয়ার একটা বিশাল অংশ তাদের হাতছাড়া হয়ে যাবে। তো ইন্ডিয়া কখনো আসলে চায়নাকে এই ইস্যুতে কখনো আগাইতে দিবে না। আর মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনাটা যেই জায়গাটা হচ্ছে ওখান থেকে ওই জায়গাটা খুব বেশি দূরে না, সব কিছু মিলালে আসলে আলটিমেটলি এখানে চায়নারই লাভ বেশি। তো সেই লাভটা এবং ইন্ডিয়া তার সার্বভৌমত্ব হারাইতে চাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আসলে ইন্ডিয়া এখন মানে, যে ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ কখনো 10 টাকার সাহায্য পায় না। আপনাদের মনে আছে আমফান যখন আমাদের দেশে আঘাত হানল, ঘূর্ণিঝড় খুব শক্তিশালী, তখন সুন্দরবন এবং ওই অঞ্চলটায় খুব ক্ষতিগ্রস্ত হয়। তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বা আমার এখন মনে নেই, কেউ একজন বাংলাদেশে ভিজিটে আসছিল ওই সময়টা, তখন সে বলছিল বাংলাদেশে $100 কোটি একটা সাহায্য বা দিবে আর কি। তো সেই সাহায্যটা আসলে ওইভাবে সাহায্য না, বাংলাদেশকে আর কি ঋণ দিবে। তো বাংলাদেশে আসলে ওই $100 কোটি ঋণ নেওয়ার মতন আমি মনে করি এটা আসলে বাংলাদেশ সরকারের দরকারই নেই। বাংলাদেশে মানে মানে একটা ওয়ার্ড পর্যায়ের নেতারও এরকম $100 কোটি মানে তাদের পকেটে পড়ে থাকে। তো বাংলাদেশকে ওইটা তারা ওয়াদা দিচ্ছে তারা দিবে, কিন্তু বাংলাদেশকে এখন পর্যন্ত আমি মানে কি বলবো, যে দায়িত্ব নিয়ে বলছি, তারা ওই টাকা দিতে পারে নাই। তো $100 কোটি আসলে খুব বেশি কিছু না কিন্তু একটা রাষ্ট্রের জন্য, বিশেষ করে ইন্ডিয়ার মতন একটা রাষ্ট্র। কিন্তু আলটিমেটলি আসলে আমরা ছোট থেকেই দেখছি যে ইন্ডিয়া আসলে দিতে পছন্দ করে না, তারা নিতেই পছন্দ করে। কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $13 বিলিয়ন মতন টাকা তারা নিয়ে যায়। এছাড়াও মানে ব্ল্যাক মানি, এই মানি অনেক কিছু করে তারা নিয়ে যাচ্ছে নিয়মিত। তো তাদের আসলে দরকার হয় না দেওয়ার, মানে তারা নিতে পারে। তো আলটিমেটলি তারা এখানে যে জিনিসটা দেখতেছে যে এই প্রকল্প বা প্রজেক্ট হলে তাদের সার্বভৌমত্বে একটা বিশাল আঘাত হানবে। তো যার জন্য এখন তারা তৈরি করে এসে করে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি $5 মিলিয়ন এখানে ইনভেস্ট করব, যেটা কিনা আসলে আমি সহ আমার দেশের জনগণ বিশ্বাস করে না। এখানে আমি মনে করি যে আওয়ামী লীগের নেতারাও আসলে এবং আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনিও বিশ্বাস করে না। তো যাই হোক,
এখানে যে তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম সেই জিনিসটা হলো যে ইন্ডিয়া কেন আসলে চায়নাকে এখান থেকে সরাইতে চাচ্ছে এই প্রজেক্ট থেকে বা এই মহা প্রকল্প থেকে। তো আমি মনে করি যে আমার এই এলোমেলো কথার মধ্যে সেই জিনিসগুলো চলে আসছে। তো বাংলাদেশ আসলে এই তিস্তা মহা পরিকল্পনা নিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছে। শুরুতে যেমন বলছি, ইন্ডিয়া যদি আমাদের তিস্তা চুক্তিটা কমপ্লিট করে ফেলতো তাহলে আসলে আমাদের এই প্রজেক্ট নেওয়ার কোনো দরকারই হতো না, এখানে চায়নারও আসার কোনো দরকার ছিল না। ইন্ডিয়া তার মানে কি বলবো যে নিজের করা ষড়যন্ত্রে নিজেই আটকায় গেছে আমি মনে করি। যার জন্য আসলে এখন সে উঠে পড়ে লাগছে, তার গলার কাঁটা আসলে তার গলায় আটকায় গেছে। হয় তাকে তিস্তা চুক্তিতে সই করতে হবে, না হয় তার $5 বিলিয়ন ইনভেস্ট করতে হবে, যদিও সে $5 বিলিয়ন ইনভেস্ট করবে না। আর এক্ষেত্রে ইন্ডিয়া আমি যতটুকু বুঝতেছি বা দেখতেছি, আমেরিকাকে পাশে নিয়ে চায়না হটাও যে তাদের যে আন্দোলন সেটার মধ্যে আমেরিকাকে নিয়ে আসার চেষ্টা করতেছে। তো আমেরিকাও স্বভাবতই এখানে আসবে, কারণ হলো যে সেও চাইবে যে চায়নাকে এনিহাও আটকাও। কারণ চায়না খুব বেশি বেড়ে গেছে, তাকে আঞ্চলিক নিরাপত্তা এবং বিভিন্ন দোহাই দিয়ে তাকে বলা, মানে ইন্ডিয়াকে পাশে নিয়ে আমেরিকা চাইবে যে চায়নাকে আটকাও। কিন্তু আমার মানে অ্যানালাইসিস বা আমার যতটুকু ছোট্ট ক্ষুদ্র মস্তিষ্কে আমার কাছে যেটা মনে হচ্ছে যে চায়নাকে আটকানোটা খুব কঠিন। কারণ বাংলাদেশে আসলে এখন আর্থিক ক্রাইসিস যাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট আমার মনে হয়। কেননা গত মাসের মে মাসের বেতন সরকারি কর্মকর্তাদের, অনেক সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে আমি যদি ভুল না করে থাকি ডাক্তার যারা আছেন তাদের বেতন দিচ্ছেন হলো যে জুন মাসের একবারে শেষ সময়ে এসে। তো জিনিসটা আসলে খুব প্যাথেটিক, আমাদের সরকারের ইতিহাসে সরকারি বেতন এত সময় বা এত লেট করে দেয় না। এটা বিভিন্ন হয়তো দেখা যায় প্রজেক্ট থাকলে তখন অন্য ইস্যু, কিন্তু অলরেডি গভর্নমেন্ট মানে সরকারে চাকরিজীবীদের বেতন দিতেও এখন হিমশিম খাচ্ছে। তো আলটিমেটলি সরকারের টাকা দরকার হবে এবং সরকার টাকা নিবেই। তো এটা চায়না থেকে নিবে না ইন্ডিয়া থেকে নিবে, এখন এটা আসলে সময় বলে দিবে। তো আমার এই মানে অ্যানালাইসিস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার প্রোফাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আবারও বলবো যে আসলে ভারত খাতাও আন্দোলনে আপনি নিজেও সম্পৃক্ত হন, ভারতীয় পণ্য বর্জন করেন, আমি যেটা সবসময় বলে থাকি। কারণ আসলে ভারত আসলে আমার বন্ধু না, ইভেন চায়নাও আমার বন্ধু না, আমেরিকাও বন্ধু না। কোনো রাষ্ট্রের আসলে স্থায়ী কোনো বন্ধু থাকে না। আর ইন্ডিয়া তো আমাদের স্থায়ী তো অস্থায়ী দূরের কথা, কোনো দিক দিয়ে আমাদের বন্ধু হওয়ার যোগ্যতাই রাখে না। তো সেই যোগ্যতাটা কেন না রাখে না সেটা আমার অনেক ভিডিওতে আমি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গরমে আসলে খুব বেশি কাজ না থাকলে নিজ গৃহে অবস্থান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।